নিরালা বাড়ির পুকুরের ঘাটে স্নানরতা রাঙা নিবিড় বউয়ের মতো তোমার কবিতা ডুব দিয়ে ওঠে রূপনারায়ণের জলে। যদিও অমুখ নিজেকেও ফাড়ো দ্বিধার করাত কলে, হয়তোবা খোঁজো কালের নালি ঘাঘেও মাছিদের মতো। নিবিষ্ট মনে ঘেটে ঘুটে দেখো শতকের পচা মল, তবু চাও পুতো জলাঙ্গি থেকে কফোঁটা ঝরুক চেতনার ক্ষতে বিশুদ্ধতার জল। তোমার কবিতা কংক্রিটে ঘাস, পাথরে গজানো ফুল, ভেনাসের কানে যত্নে পরানো খেদির কানের দুল। কবিতাটির শিরোনাম পাথরে গজানো ফুল। আর এই কবিতাটি যিনি লিখেছেন তিনি কবি এবং প্রাবন্ধিক আবিদ আনোয়ার। আজ তার জন্মদিন। জন্মদিনে কবিকে জানাই প্রণতি, জানাই শুভেচ্ছা। শুভ জন্মদিন কবি। সেই সঙ্গে জানাচ্ছে সকলকে শুভ সকাল, যারা দেখছেন এই মুহূর্তে সকাল 24 আমন্ত্রণ জানাচ্ছি। আজ মঙ্গলবার 10 আষাঢ় 1432 বঙ্গাব্দ, 24 জুন 2025 খ্রিস্টাব্দ। সঞ্চালনা করছি তাসনুফাম হোনা। আজ সকালে শুরুতেই আপনাদের নিয়ে যাচ্ছি ঐতিহাসিক নিদর্শন ভ্রমণে। পাহাড়পুর বৌদ্ধবিহার ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল 8ম শতকের শেষের দিকে এই বিহার তৈরি করেছিলেন। সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী আছেন সেখানে, চলুন তার কাছ থেকেই জানি বিস্তারিত। হারুন, শুভ সকাল আপনাকে। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার এ নিয়ে ইতিহাসের পৃষ্ঠায় পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া ভীষণ দুষ্কর, কিন্তু আজ স্বচক্ষে দেখা এবং এই সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানাতে চাই আমার দর্শক শ্রোতাকে। জি, শুভ সকাল। আসলে খুব ভালো লাগছে যে আমরা আজকে একটি বিশ্বের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছি বলা চলে। কারণ যে সময় বিশ্বের উন্নত দেশেও শিক্ষাটাকে বিলাসিতা ভাবা হতো, ঠিক সেই সময় কিন্তু নওগাঁর এই জায়গাটিতে বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠান ছিল, যেখানে মূলত আসলে ধর্মীয় যে শিক্ষা সেটি দেওয়া হতো বৌদ্ধদের। আমরা একটু দেখাতে থাকি। বলা হচ্ছে ইতিহাস থেকে যতটুকু পাওয়া যায়, বলা হচ্ছে যে খ্রিস্টীয় 8ম এবং 9ম শতাব্দীর দিকে পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল, তিনি এবং তার পুত্র দেবপাল বিরাট এই যে সাম্রাজ্য দেখছেন, এই সাম্রাজ্যটি আসলে প্রতিষ্ঠা করেন। 70.31 একর জমির উপরে এই বিহারটি অবস্থিত। এবং পাহাড়পুর যে বৌদ্ধ বিহার আমি বলছিলাম, যেহেতু এখানে শিক্ষা দেওয়া হতো, সেই জায়গা থেকে বৌদ্ধ যারা ভিক্ষু ছিল তাদের জন্য 177টি কক্ষ ছিল। সেগুলোতে তারা আসলে আবাসিকের মতো করে থাকতেন, শিক্ষা গ্রহণ করতেন, আবার চলে যেতেন। সেই ব্যবস্থাটা কিন্তু এখানে চালু ছিল। মূল যে ভূমি দেখছেন, অর্থাৎ সবুজ যে ঘাস, সেইখান থেকে বিহারটির উঁচু প্রায় 72 ফুট। এবং পাহাড়পুরকে প্রাচীন যেই নালন্দা যে বিশ্ববিদ্যালয় আছে সেটির মিনি সংস্করণ বলা হয় আর কি এইখানকার যে জায়গাটি সেটিকে। এছাড়া এখানে 198টি বাস উপযোগী কক্ষ ছিল, যেগুলোতে যারা শিক্ষার কাজে আসতেন, অর্থাৎ শিক্ষক কর্মচারী যারা ছিলেন, তারা কিন্তু ব্যবহার করতেন। একটি বিস্তৃত প্রবেশপথ, 2টি প্রবেশপথ ছিল এখানে। অসংখ্য বিনোদন স্পট ছিল, ছোট ছোট মন্দির, পুষ্করণী। এবং যেই বিহারটি দেখতে পাচ্ছেন, সেই বিহারের গায়ে আসলে ছোট ছোট যে মূর্তি, সেই ছবিগুলো কিন্তু এখনো আঁকা আছে সেইখানে। এবং এই কারণেই আসলে ইউনেস্কো কর্তৃক এটি কিন্তু বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়। যেহেতু এটি আসলে অনেক রকমের গুরুত্ব আছে, সেই দিক বিবেচনায় বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়। দেশ বিদেশের আসলে প্রচুর পর্যটক আসেন, যদিও বা সকালবেলা তো এটি খোলা থাকে না, 10টার দিকে খোলা হয়। প্রচুর পর্যটক আসেন দেশ এবং বিদেশের। আমরা গত ঈদে লক্ষ্য করেছি যে ঈদের পরদিন থেকে শুরু করে অন্তত 1 সপ্তাহ হয়ে আসলে এখানে পা ফেলার জায়গা থাকে না, এরকম পর্যটক হয়। যদিও বা দেশি যারা পর্যটক বা যাদের আসলে জানবার আগ্রহ, তাদের আগ্রহটা আসলে আরেকটু বাড়ানো দরকার বলে এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তারা বলেন যে আসলে মানুষজন এখানে আসলে এখানকার যে ইতিহাস সেটি নিয়ে তারা আসলে সমৃদ্ধ হতে পারবেন, সেটা জানতে পারবেন। আগামী প্রজন্ম আসলে অনেক যুগ আগেও যে শিক্ষা নিয়ে মানুষের এত আগ্রহ ছিল বা শিক্ষা বিস্তারে যে একটি প্রতিষ্ঠান ছিল, সেই বিষয়টি নিয়ে জানতে পারবেন। যার কারণে যারা আগামী প্রজন্ম, তাদের এই জায়গাটি দেখা দরকার, আসা দরকার, এমনটি কিন্তু বলা হচ্ছে। পাশাপাশি এখানে একটি জাদুঘর আছে, যে জাদুঘরে
শুধুমাত্র এইখান থেকে যেই মূর্তিগুলো কিংবা যে নিদর্শনগুলো পাওয়া গেছে সেটি সংরক্ষিত না, পাশাপাশি আপনার আশপাশের অর্থাৎ নওগাঁর বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন সময় যেই মূর্তি পাওয়া যায় খনন কাজ চলাকালে কিংবা বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়, অথবা জয়পুরহাট নাটোর থেকেও যেগুলো উদ্ধার হয় সেগুলোও কিন্তু এখানে রাখা হয়েছে। বলা চলে যে সমৃদ্ধ একটি জাদুঘর এখানে আছে, যেটি কিন্তু দর্শনার্থীরা আসলে দেখতে পাবেন। এখানে রেস্ট হাউস আছে, যারা দূর থেকে আসতে চান এই জায়গাটি দেখবার জন্য এবং রাত্রি যাপন করতে চান তাদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা আছে। চমৎকার রেস্ট হাউস আছে এখানে, বাহিরে বিভিন্ন রকম হোটেল আছে, সেগুলোতেও কিন্তু থাকা যায়। সবকিছু মিলিয়ে বলা যায় যে এই যে একটি সুন্দর নিদর্শন, সুন্দর একটি জায়গা, এই জায়গাকে ঘিরে মানুষজনের যে আগ্রহ সেটি কিন্তু দিন দিন বাড়ছে। বিশেষ করে বিদেশি যারা বিভিন্ন গবেষক আছেন বা এই শিক্ষা বিস্তারের যেই প্রাচীন যে ইতিহাস মানুষ জানতে চান সেই বিষয়গুলো নিয়ে মানুষের যাদের আগ্রহ আছে তারা কিন্তু এখানে মূলত আসেন এবং প্রতিনিয়ত আসছেন। মোটামুটি এরকমটা ছিল নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে। হারুন, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। হারুনুর রশিদ চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে এবং আমরা জানছিলাম দেশীয় পর্যটন কেন্দ্র নওগাঁর পাহাড়পুরের বৌদ্ধবিহার সম্পর্কে। এবারে সেরকমই আরেকটি জায়গা সম্পর্কে জানাচ্ছি। প্রকৃতি এবং পরিবেশ রক্ষায় টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার ও এর আশেপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। অমান্য করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশবিদ ও স্থানীয়রা। এবারে এ নিয়ে একটি প্রতিবেদন। টাঙ্গুয়ার হাওরের এমন বিস্তীর্ণ জলরাশিতেই দেখা মেলে বিরল প্রজাতির পাখি, জলজ উদ্ভিদ আর অসংখ্য মাছের। সম্প্রতি ইঞ্জিন চালিত হাউসবোটের বিচরণে সুনামগঞ্জের এই এলাকাটির জীববৈচিত্র্য হুমকির মুখে। এমন প্রেক্ষাপটে ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। প্রশাসন একটা নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনাটা যাতে সবাই এটা নিয়ম মেনে চলে সেই ব্যবস্থাটা গ্রহণ করে। নৌকার নিয়ন্ত্রণটা একটু করা দরকার, কারণ সংখ্যাগুলো অনেক বেশি। আমার মনে হয় যে একটা লিমিটেড সংখ্যা নিয়ে আসলে আমাদের টাঙ্গুয়ার হাওরের জন্য পরিবেশটা খুবই সুন্দর। বিষয়টিকে হাউসবোট মালিকরা ইতিবাচক বললেও তাদের দাবি এমন নিষেধাজ্ঞায় কমেছে পর্যটক। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশবিদরা। প্রজ্ঞাপনটা জারি হয়েছে এবং 13টা নীতিমালা আমাদের দিয়েছে যে এইগুলো আমাদের পালন করতে হবে। এইটার সাথে আমরা সহমত পোষণ করছি আমাদের হাউস বোট অ্যাসোসিয়েশন যারা আছে। এটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে, সবাই এই সিদ্ধান্তটা মেনে চলবেন এবং এই এলাকার পর্যটনের বিকাশে সবাই আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবেন। জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। উপজেলা নির্বাহী অফিসার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ওয়াচ টাওয়ার এলাকায় অবস্থান নেবেন। ওখানে তারা হাউসবোট সমূহ ওই অঞ্চলে প্রবেশে বাধা দিবেন। টাঙ্গুয়ার হাওরের আয়তন 12,655 হেক্টর আর হাওরে ছোট বড় 109টি বিল রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পরিবেশ বাঁচানোর এমন খবর কিন্তু সত্যি আমাদের জন্য ভীষণ সুখকর। এক্ষেত্রে পরবর্তীতে পর্যটক বাড়বে আরও এবং পর্যটন কেন্দ্রটাও মনোমুগ্ধকর হবে। প্রিয় দর্শক, পত্রিকার শিরোনামে চলে যাচ্ছি সমকাল। দেশীয় খবর দিয়ে শুরু করছি। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, ডেঙ্গু প্রসঙ্গ। হিমশিম চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু। মে মাসের দ্বিগুণ রোগী জুনের 23 দিনে। 41 নম্বর ওয়ার্ডে মশার ঝাঁক, সাঁতারকুল, উত্তরবাড্ডা। এদিকে আন্তর্জাতিক খবরাখবরে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত, কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। ইনসার্টে ছবি দেখতে পাচ্ছি যেখানে ইরানের রাজধানী ও পশ্চিমাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার বিমান হামলার পর তেহরানের এভিন কারাগার এলাকায় বড় ধরনের ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। কারাগারটিতে বহু রাজনৈতিক বন্দী ও পশ্চিমা নাগরিককে আটক রাখার অভিযোগ রয়েছে। মব থামানোর নির্দেশ আছে, কার্যকর পদক্ষেপ নেই। 10 মাসে মব ও গণপিটুনিতে 174 মৃত্যু। একই সময়ে 477টি হামলার শিকার হয়েছে পুলিশ। এবারে পড়ছি দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোতেও ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গে একটি সংবাদ শিরোনাম হয়েছে, হামলার মধ্যেও জবাব দিচ্ছে ইরান। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর প্রভাব পড়েছে। IMF এর পর্ষদের ঋণ অনুমোদন, 2 কিস্তির $130 কোটি পাচ্ছে বাংলাদেশ। এদিকে মেট্রো রেলের টিকিট কাটার ব্যবস্থা সহজ হচ্ছে।
চিকুনগুনিয়ার ঝুঁকি বাড়াচ্ছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে 18 সালে নির্বাচন বিতর্কিত হয়েছে বলছেন আদালতে নুরুল হুদা। এই ছিল প্রথম আলো। এবারে পড়ছি দৈনিক কালের কণ্ঠ। যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব ইরানের, কাতার ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে হামলা, যুদ্ধ শেষ করতে আগ্রহ দেখিয়েছে ইসরায়েল, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের কোনো ভিত্তি নেই বললেন পুতিন। অর্থনীতিতে আবারও ভয় ধরাচ্ছে যুদ্ধ, বিশ্ববাজারে এক মাসে জ্বালানির দাম বেড়েছে 22%। এদিকে রাজস্ব খাতে শনিবার থেকে কমপ্লিট শাটডাউন, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ঘোষণা, এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও প্রতিহিংসামূলক সব বদলি আদেশ বাতিল দাবি, হরমুজ প্রণালী বন্ধের শঙ্কা, এলএনজি সরবরাহে ঝুঁকি বাড়ছে, আরও তীব্র হতে পারে গ্যাস সংকট, বিপু চক্রে পাচার কয়েক বিলিয়ন ডলার, বিদ্যুৎ খাতে হরিলুট, বিপুল সম্পদের পাহাড়, বিভিন্ন দেশে বিদ্যুৎ খাতে লুণ্ঠিত টাকায় বহু দেশে গড়েছেন ব্যবসা প্রতিষ্ঠান। এবারে পড়ছি দৈনিক ইত্তেফাক। জুলাই বিপ্লবে স্কাউট সদস্যরা আত্মাহুতি দিয়েছে এমন নজির বিশ্বে আর নেই বললেন প্রধান উপদেষ্টা। ইরানের সরকার পরিবর্তন চান ট্রাম্প, আইএমএফ পর্ষদে 2 কিস্তির অর্থ ছাড়ের অনুমোদন, দ্রুতই মেলবে 133 কোটি 70 লাখ ডলার। ইহুদি শত্রু বড় অপরাধ করেছে, তাকে শাস্তি পেতে হবে বললেন খামেনি। জুয়ারি ট্রাম্প যুদ্ধ শুরু করেছেন, আমরা শেষ করব, আইআরজিসি। সাবেক সিইসি নুরুল হুদাকে লাঞ্ছনা, মবের বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা বললেন সালাউদ্দিন, এটি আইনের শাসনের প্রতি অবমাননা বললেন আশোক। আঞ্চলিক রাজনীতিতে চীনের উদ্যোগ ইতিবাচক, ফখরুল, তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ। সর্বশেষ পত্রিকা যুগান্তর। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, ইরানের জনগণের পাশে থাকবে রাশিয়া, যুক্তরাষ্ট্রের হামলা অপ্ররোচিত ও অযৌক্তিক, সহায়তা চেয়ে চিঠি দিয়েছেন খামেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জোট গঠনে নানা হিসাব, বিভক্ত ইসলামী দল। এদিকে আওয়ামী লীগের পাতানো নির্বাচনের দোসর, বিতর্কিত 3টি ইসির সবার পাসপোর্ট বাতিল। এবং প্রত্যেকটি পত্রিকায় সংবাদ শিরোনামে দেখা গেছে আন্তর্জাতিক প্রসঙ্গে মধ্যপ্রাচ্যের যে সংঘাত ইরান এবং ইসরায়েলকে কেন্দ্র করে, সেটি আমরা দেখতে পাচ্ছিলাম। এদিকে একটু আপডেট তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, সেই সঙ্গে কাতার এবং ইরাকে ইরানের প্রতিশোধমূলক হামলার পর যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘ যুদ্ধের শঙ্কায় গোটা বিশ্ব, তখন মধ্যরাতে বিস্ময় নিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ নয়, ঘোষণা দেন পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির, দাবি করেন বুধবার মধ্যরাত থেকে একে অপরের ওপর হামলা বন্ধ করবে ইরান ইসরায়েল। তবে ট্রাম্পের এ দাবি নিশ্চিত করেনি কোনো পক্ষই। এবারে আরও একটি সংবাদ শিরোনাম, যেটি প্রত্যেকটি পত্রিকাতেই প্রধান শিরোনাম হিসেবে দেখা দিয়েছে, সেই প্রসঙ্গে কথা বলতে চাই। ডেঙ্গু পরিস্থিতি, যেটি প্রতিদিনই আরও বেশি ক্ষতিকর দিকে যাচ্ছে, প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আহসান সাদিক, সেখান থেকে আপনাদেরকে জানাবো ডেঙ্গু পরিস্থিতির আপডেট তথ্য। আহসান, শুভ সকাল আপনাকে। নারায়ণগঞ্জে যে হাসপাতালে আপনি রয়েছেন, সেখানে ডেঙ্গু পরিস্থিতির কতখানি উন্নতি বা অবনতি হয়েছে? শুভ সকাল মুর্শনা। যদি জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী জানাই, তাহলে তাদের যে প্রতিদিনের পরিসংখ্যান সেটি সর্বশেষ জানিয়েছে, যেটি যে গত 24 ঘন্টায় নারায়ণগঞ্জে মোট ডেঙ্গু রোগীর আক্রান্ত সংখ্যা হচ্ছে 8 জন এবং হাসপাতালে চিকিৎসা নিয়ে ছেড়ে যাওয়া রোগীর সংখ্যা হচ্ছে 2 জন এবং জুনের হিসাব অনুযায়ী তারা বলছেন যে 23 জন রোগী কিন্তু নারায়ণগঞ্জে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এবং মৃতের সংখ্যা না থাকাতে কিছুটা স্বস্তিতে রয়েছেন নারায়ণগঞ্জবাসী। তো আরেকটি বিষয় হচ্ছে যে ডেঙ্গুর প্রাদুর্ভাব মূলত মশাবাহী একটি রোগ। তো এই ক্ষেত্রে মূলত যে জেলাবাসীর একটি দাবি যেন মশা নিধনের ক্ষেত্রে জেলা প্রশাসন বলি বা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, তাদের কিছুটা উদাসীনতার চিত্রের অভিযোগ কিন্তু এলাকাবাসীর পক্ষ থেকে রয়েছে এবং তারা দাবি জানাচ্ছেন অতি দ্রুত যেন এটিকে আসলে গুরুত্ব সহকারে দেখা হয়।
এবং সেই সাথে চিকিৎসার বিষয়টি যদি জানাই তাহলে নারায়ণগঞ্জের অন্যতম যে দুটি হাসপাতাল রয়েছে এবং সেই সাথে উপজেলা যে সকল স্বাস্থ্য কমপ্লেক্স সেসব স্থানে ডেঙ্গুর যে চিকিৎসা সেটির ব্যাপারে কিন্তু যে ওয়ার্ড ভিত্তিকে যে পুরুষ ওয়ার্ড বা বলি যে নারী ওয়ার্ড সেই দুটিকে কিন্তু আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমাদের জেলা প্রশাসন কর্তৃপক্ষ কিন্তু জানাচ্ছেন। তো ডেঙ্গুর পাশাপাশি যদি করোনার বিষয়টিকেও জানাই তাহলে কিন্তু নারায়ণগঞ্জে এখন পর্যন্ত করোনার বিষয়টি কিন্তু আসলে স্বস্তির দিকে রয়েছে। তো মূলত দাবি জানাচ্ছেন যে জেলা যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে বা স্বাস্থ্য বিভাগ করোনা কিটের যে স্বল্পতার যে একটি বরাবরই যে অভিযোগ আসে সেটিকে যেন এই প্রান্তিকে আসলে যেন সম্মুখীন হতে না হয়, মূলত জেলাবাসীর কিন্তু আসলে এই দাবিটি কিন্তু বলা যায় জানাচ্ছে। তো হচ্ছে আসলে নারায়ণগঞ্জ থেকে ডেঙ্গু বা করোনা সর্বশেষ। আহসান, অসংখ্য ধন্যবাদ সাথে যুক্ত হবার জন্য। আহসান সাদিক ছিলেন আমাদের সঙ্গে এবং জানছিলাম আমরা ডেঙ্গু আপডেট। ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং করোনা তিনটি রোগী যেহেতু ক্রমবর্ধমান হারে বাড়ছে সেহেতু ব্যক্তিগত উদ্যোগ এবং ব্যক্তিগত সাবধানতা অবলম্বনের কোনো বিকল্প নেই। সাবধান থাকুন, সুস্থ থাকুন। এবার নিচ্ছি সকাল 24 থেকে বিরতি। আমন্ত্রণ আরও একবার দেখছেন সকাল 24। কদম ফুলের অনেক অনেক শুভেচ্ছা জানাই, যেহেতু আষাঢ় মাস চলছে, বর্ষাকাল, আর সেই বর্ষার ছিটে ফোঁটা কিন্তু রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকার সর্বত্রই দেখা যাচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রায় প্রতিদিনই আমরা দেখতে পাই। তাই আবহাওয়ার তথ্য জানিয়ে দিচ্ছি যে চলুন দেখে আসি গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য কী বলছে, সেই সঙ্গে জানিয়ে দেব আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.6 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 33.2 এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 34 এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 32.1 এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 31.5 এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 32.4 এবং সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 34.2 এবং সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 32.4 এবং সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। দেশে সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে 24.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা মোংলায় 35.1 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এই ছিল আবহাওয়া বার্তা। যারা সারাদিনে কাজে বেরোবেন তারা নিশ্চয়ই সাবধানতা অবলম্বন করেই বেরোবেন। এবং আজকের দিনে যাদের জন্মদিন তাদেরকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন। সেই সঙ্গে সারা পৃথিবী বিখ্যাত কারা কারা রয়েছেন যাদের আজকের দিনে জন্মদিন, চলুন জেনে আসা যাক। 1883 সালের এই দিনে জন্মগ্রহণ করেন অস্ট্রীয় মার্কিন পদার্থবিজ্ঞানী ভিক্টর ফ্রান্সিস হেস। মহাজাগতিক রশ্মি আবিষ্কারের জন্য তিনি 1936 সালে অপর বিজ্ঞানী কার্ল ডেভিড অ্যান্ডারসনের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। 1950 সালের এই দিনে জন্মগ্রহণ করেন কবি আবিদ আনোয়ার। তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, গল্পকার ও গীতিকার। তিনি 1971-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেছিলেন। বাংলা কবিতায় অবদানের জন্য 2012 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান এই কবি। তিনি রাষ্ট্রপতি পদকও লাভ করেন। 1961 সালের এই দিনে জন্মগ্রহণ করেন স্কটিশ অভিনেতা ইয়ান গ্লেন। তিনি রেসিডেন্ট ইভিল চলচ্চিত্র ধারাবাহিকে এবং গেম অফ থ্রোনস টেলিভিশন ধারাবাহিকে স্যার জোরাহ মোরমন্ট চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত। 1990 সালে সাইলেন্ট স্ক্রিম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে রৌপ্য ভল্লুক অর্জন করেন। 1986 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ক্রিকেটার স্টুয়ার্ট ক্রিস্টোফার জন ব্রড। তিনি টেস্ট ক্রিকেট এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে অংশ নেন। এছাড়াও টি-20তে আন্তর্জাতিক ইংল্যান্ড দলের অধিনায়ক ছিলেন। বামহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি সিম বোলারের ভূমিকা অবতীর্ণ হন স্টোন ব্রড। 1987 সালের এই দিনে জন্মগ্রহণ করেন আর্জেন্টাইন পেশাদার ফুটবল খেলোয়াড় লিওনেল আন্দ্রেস লিউ মেসি কুচ্চিত্তিনি।
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হয়ে আক্রমণ ভাগের খেলোয়াড় হিসেবে খেলেন তিনি। বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। 2021 কোপা আমেরিকা এবং 2022 ফিফা বিশ্বকাপ শিরোপা আর্জেন্টিনা তার নেতৃত্বে বিজয় হওয়ার গৌরব অর্জন করে। আরও একবার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই জানাই আজকের দিনে জন্মদিন। এবার একটু ভিন্ন প্রসঙ্গ এবং একই সঙ্গে ভীষণ মজার একটি প্রসঙ্গ, যার সঙ্গে নিজেদের শৈশবের সঙ্গে অনেকেই হয়তো যুক্ত করতে পারবেন। শিশুদের কাছে ভীষণ জনপ্রিয় টমটম গাড়ি। সাধারণত বিভিন্ন গ্রামীণ মেলায় দেখা মেলে এই খেলনার। দেশের বিভিন্ন স্থানে তৈরি হলেও বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খোলাস গ্রামে ব্যাপকভাবে তৈরি হয় এই টমটম গাড়ি। কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ, সময়ের সাথে উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি খেলনার দাম, আর তাই সরকারি সহায়তা এবং ঋণের দাবি তাদের। এবার থাকছে এ নিয়ে একটি প্রতিবেদন। মাটির সারি সারি একতলা দোতলা বাড়ির গলি, যা পেরোতেই চোখে পড়ে গ্রাম বাংলার মেলায় বহুল প্রচলিত রং বেরঙের টমটম গাড়ি তৈরির দৃশ্য। কাঠ ও বাঁশের কাঠিতে রং দেওয়া, রোদে শুকানো, বাঁশ দিয়ে চাতকি বানানো, কাগজে আলপনা আঁকা সহ খেলনা তৈরির নানা কাজে ব্যস্ত সময় পার করেন এ অঞ্চলের নারীরা। বগুড়ার খোলাস নামক এই গ্রামের প্রায় 200 পরিবার খেলনা তৈরির সঙ্গে যুক্ত। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উৎপাদন খরচ কয়েক গুণ বাড়ায় মিলছে না কাঙ্ক্ষিত দাম, এমন অভিযোগ কর্মীদের। আমরা এলাকার সমস্ত সম্পূর্ণই মহিলারা করি, আর এলাকার সমস্ত সারা হলে ওই অন্য অন্য বিভিন্ন জায়গাত লিয়াজা ছেলেরা বিক্রি করে। পাইকারিও হয়, ঢাকাত লিয়ে যায়, রাজশাহী লিয়ে যায়, চিটাগাং মেলা হয়। এখন এই একটা গাড়ির পিছনে মনে করেন 20 টাকা খরচ হয়ে যাচ্ছে, তাহলে আবার বেচতে গেলে 10 টাকার উপরে 15 টাকা দিতে চায় না। সারা বছর কম বেশি বেচাকেনা হলেও বৈশাখ আর দুর্গাপূজার সময় বাড়ে সেই ব্যস্ততা। এ সময় বেশি পরিমাণ খেলনা বানানোর পরিকল্পনা থাকলেও অর্থাভাবে তা সম্ভব হয় না, আর তাই কারিগরদের সরকারি সহযোগিতার পাশাপাশি ব্যাংক ঋণের দাবি সংশ্লিষ্টদের। বলবো যে কোনো ব্যাংক যেন তাদের কাছে পাশে যে দাঁড়ায়, এবং পাশাপাশি আমাদের চেম্বারে যদি আমাদের আসে, আমরা চেম্বারও তাদের সঙ্গে আসি, যত সহযোগিতা করা লাগে ইনশাল্লাহ আমরা করব। টমটম ছাড়াও কাঠের চরকা, ট্রাক, সারিন্দা, ঘিন্নি সহ হরেক রকমের খেলনা তৈরি করে বছরে প্রায় 20 কোটি টাকার বাণিজ্য হয় এ অঞ্চলে। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া। এই ছিল আজকের মতো সকাল 24। বিভিন্ন জায়গার বিভিন্ন আপডেট তথ্য পেরিয়ে এসে শৈশবের সেই টমটম গাড়ি দিয়ে শেষ করতে চাই আজকের সকাল 24। নিশ্চয়ই সবাই নিজেকে শৈশবের বিভিন্ন মুগ্ধ এবং সুন্দর স্মৃতির সঙ্গে যুক্ত করতে পেরেছেন, এতটুকুই প্রত্যাশা। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও। যাবার আগে জানাই শুভ সকাল আরও একবার।